ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। স্পোর্টস লাইভ শুরু করছি বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের প্রসঙ্গ দিয়ে। সাগরিকায় প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। কিউইতে দেয় 183 রানের টার্গেট, 12 বল হাতে রেখেই টপকে যায় টাইগাররা। 27 বলে 51 রানের নট আউট ইনিংসে দলের জয় নিশ্চিত করেছেন তাওহিদ হৃদয়। শামীম পাটোয়ারির ব্যাট থেকে এসেছে 13 বলে 31 রানের ঝড়ো একটা ইনিংস। আধুনিক টি-20তে আগ্রাসী মনোভাবটা খুব জরুরি। সেটা শুরুতে ব্যাটিং করতে নেমে হোক কিংবা টপ অর্ডার ব্যর্থ হলেও নিরাপদ ব্যাটিং করার সুযোগ নেই, বাস্তবতা মেনে করতে হবে লড়াই। এই অভাবটা অনেকদিন ধরেই ছিল বাংলাদেশ টি-20 দলের ব্যাটারদের মধ্যে। গেল এক বছরে টপ অর্ডার করেছে অনেকটা উন্নতি, তবে সমস্যায় পড়েছিল মিডল অর্ডার। তাওহিদ হৃদয় আর শামীম পাটোয়ারি যেন সেই আক্ষেপটা দূর করে দিলেন এই ম্যাচে। নিউজিল্যান্ডের 183 রানের টার্গেট তাড়া করতে নেমে প্রত্যাশিত শুরু পায়নি বাংলাদেশ। 77 রানে ফেরে প্রথম 3 ব্যাটার। তখন ম্যাচের বয়স 10 ওভার 1 বল। এমন পরিস্থিতিতে কোনো মতে খেললে হবে না, ম্যাচ জিততে হলে চাই ভয়ডরহীন ব্যাটিং। 4 নম্বরে নামা পারভেজ ইমন আর 5-এ নামা তাওহিদ হৃদয় করলেন সেই কাজটাই। 14 বলে 28 করে ইমন আউট হলেও সেট করে দিয়ে গিয়েছিলেন টেম্পো। বাকি কাজটা সারলেন হৃদয় আর শামীমের জুটি। 2-4 আর 3 ছক্কায় 51 রান করে অপরাজিত থাকেন হৃদয়, আর শামীম পাটোয়ারি ছিলেন আরও মারমুখী। 13 বলে 31 রান করে নট আউট ছিলেন চাঁদপুরের এই ক্রিকেটার, হাঁকিয়েছেন 3টি 4 ও 2টি ছক্কা। এই দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে 12 বল আর 6 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এদিকে দিনের শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছে নিউজিল্যান্ডও। যদিও ওপেনার টিম রবিনসন 0 রান করে আউট হন, কিন্তু টপ অর্ডারের বাকি 3 জন ছিলেন খুবই আগ্রাসী। শুরুটা করেন কেইন ক্লার্ক। 37 বলে খেলেন 51 রানের দারুণ এক ইনিংস। সেটা সাজানো ছিল 7টি 4 ও 1টি ছক্কার মারে। 3-এ নামা ডেইন ক্লিভার ছিলেন আরও আক্রমণাত্মক। মাত্র 28 বলে 51 রান করে নিউজিল্যান্ডের বড় স্কোরের ভিত গড়ে দেন এই ব্যাটার। এই দুই ব্যাটারকেই অবশ্য থামিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেইলি 27 বলে 39 আর জশ ক্লার্কসনের 14 বলে 27 রানের ক্যামিও ইনিংসে 6 উইকেটে 182 রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড। 4 ওভারে 39 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন রিপন মন্ডল। শুরুতে স্কোরটা কঠিন মনে হলেও ঠিকই রান তাড়া করে 1-0-তে টি-20 সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। পার্ট অফ গেম, একদিন পাওয়ার প্লে ভালো হবে, একদিন মিডল অর্ডার খারাপ হবে, এমনই তো। যেদিন পাওয়ার প্লে ভালো হবে না সেদিন অবশ্যই মিডল অর্ডারের রেসপন্সিবিলিটি বেড়ে যায়, আবার যেদিন পাওয়ার প্লে ভালো করে সেদিনও থাকে। এটা যেহেতু একটা টিম গেম, রেগুলার সবাই ভালো করে না, এটাই খুব স্বাভাবিক। তারপর আমরা ওয়েল কাভার করেছি আলহামদুলিল্লাহ। নর্মালি প্ল্যান যেটা টিম কি ডিমান্ড করতো ওই সিচুয়েশনে, রান দরকার ছিল, রান একটু কম হয়ে গিয়েছিল। জাস্ট আমার প্ল্যান ছিল যে আমি অ্যাটাক করব, কারণ ওখানে যদি অ্যাটাক না করতে পারি তাহলে হয়তো বা টাফ হয়ে যেত টিমের জন্য। আমার কাছে যেটা মনে হয়েছে, এই জায়গায় যে প্লেয়ারগুলো আছে তারা সবাই অনেক এক্সপিরিয়েন্স। আপনি যদি দেখেন প্রত্যেকটা প্লেয়ার অ্যারাউন্ড 30+ ম্যাচ খেলা, তো এরকম ম্যাচ যদি আমরা না জেতাইতে পারি তাহলে তো এটা আমাদের জন্য একটা ভালো সাইন না। তাওহিদ হৃদয় বলছিলেন সেই জায়গাটাতে দলের এক্সপেরিয়েন্সের জায়গা নেই, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, বাংলাদেশের এই দলটার মিডল অর্ডারের স্টেবিলিটিটা অনেক বেশি মাত্রায় এনেছেন পারভেজ হোসেন ইমন। বিশেষ করে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের কথাটা আমরা বলতে পারি, এবং সেই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে মিড ওভার্সে বাউন্ডারি স্কোর করার যে জায়গাটা, বিশেষ করে স্পিনারদের এগেনস্টে কাউন্টার অ্যাটাক করার জায়গাটা, সেটাও কিন্তু পারভেজ হোসেন ইমনের কারণেই অনেক বেশি মাত্রায় সম্ভব হয়েছে। হৃদয় পারভেজ ইমনের পার্টনারশিপটি বাংলাদেশের জয়ের ভিতটাকে গড়ে দিয়েছে। তবে খেলাটা সবসময় দর্শকদের জন্যই সবার একটা আগ্রহের জায়গা থাকে, যে কারণ প্রত্যেকটা খেলার প্রাণ কিন্তু দর্শকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 জয়ে সাগরিকার দর্শক যারা খেলা দেখতে এসেছিলেন তারা যথেষ্ট খুশি। বিশেষ করে শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়, পারভেজ ইমনদের পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের সমর্থকরা। আমি ডিউটি করে আসছি, আবার গিয়ে ডিউটি করবো, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খেলা। তাওহিদ হৃদয়, শামীম সবাই অসাধারণ ব্যাটিং করেছে, অসাধারণ। আমি তাওহিদ হৃদয় ভাইয়ের যে নো লুক 6 গুলা সেটা বেশি আশা করছিলাম। উনি ভালো খেলছেন, নো লুক 6 গুলা দেখছি, তারপর উনি 50 করছে, খুব ভালো লাগছে।
গেল 2 বছরে আমরা যদি একটা বিষয় চিন্তা করি যে আমাদের যে হোম সিরিজগুলো হয়েছে সেসব হোম সিরিজে কিংবা বিপিএলে একটা অলিখিত নিয়ম হয়ে গেছে যে সাকিব আল হাসানের ব্যানার পোস্টার নিয়ে কেউ যদি মাঠে ঢুকতে যাচ্ছেন তাকে বাধা দেওয়া হচ্ছে। বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টি-20তেও একই ধরনের চিত্র দেখা গেছে। সাগরিকা স্টেডিয়ামের 2 নম্বর গেটে ছিঁড়ে ফেলা হয়েছে সাকিবের নাম সম্বলিত পোস্টার। যদিও এরকম ঘটনার পর বরাবরের মতোই দুঃখ প্রকাশ করেছেন বিসিবির সিকিউরিটি প্রধান। তিনি বলেছেন এবার সাকিবের পোস্টার নিয়ে মাঠে ঢুকতে কোনো বিধিনিষেধ নেই। যেই কর্মকর্তা এই ঘটনা ঘটিয়েছেন তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভালোবাসি সাকিব, সাকিব তুমি সেরা, এমন নানা কথার এই প্লে কার্ডগুলো ছিঁড়ে পড়ে আছে। দেশে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই যে কোনো স্টেডিয়ামেই যান না কেন এই চিত্রটা যেন একেবারে কমন একটি চিত্র। এই ছবিগুলো বাংলাদেশ এবং নিউজিল্যান্ড প্রথম টি-20 চলাকালীন চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামের 2 নম্বর গেটে নেয়া। এদিনও সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে পারেনি দর্শকরা। অথচ ক্রিকেট বোর্ড থেকে সব সময় বলা হয় এই ধরনের কোনো দিক নির্দেশনা দেয়া নেই সিকিউরিটি টিমের কাছে, কিন্তু সিকিউরিটি সদস্যরা সব সময় প্ল্যাকার্ড ছিঁড়ে দেওয়ার পর গণমাধ্যমকে জানিয়ে থাকেন উপরওয়ালার নির্দেশেই এই কাজ করেছেন তারা। কিন্তু সেই উপরওয়ালাটা কে সেটা জানতে বিসিবির সাথে যোগাযোগ করা হয় এবং বিসিবির উচ্চ পর্যায় থেকে গণমাধ্যমের মুখোমুখি করা হয় সিকিউরিটি হেডকে। তিনি দিয়েছেন ঘটনার ব্যাখ্যা, ডিফেন্ড করেছেন নিজেকে। শুধু সাকিব আল হাসান নয়, যে কোনো প্রাক্তন ক্রিকেটারদেরকে কেউ স্মরণ করে, কেউ পছন্দ করে, কেউ যদি তার সম্পর্কে কোনো পোস্টার নিয়ে আসে বা কোনো ব্যানার নিয়ে আসে, অবশ্যই তাকে আমরা আটকানোর কথা না। এবং এ ব্যাপারে ইনস্ট্রাকশন হচ্ছে যে আইসিসি নিয়ম অনুযায়ী কোনো বৈষম্যপূর্ণ কোনো কথা, উস্কানিমূলক কথা বা এমন কোনো কিছু যেটা মানে বর্ণ বৈষম্যমূলক অথবা উস্কানিমূলক বা এই ধরনের কোনো কিছু হলে সেটাই আটকানো হবে যদি এটার কোনো ব্যত্যয় হয়ে থাকে। কারণ যেহেতু আপনি আমাকে জিজ্ঞেস করেছেন তার মানে কোনো ব্যত্যয় হয়েছে বা আমরা মনে করছি যে হয়েছে, কারণ আপনি আমাকে বললেন। এই কোনো ব্যত্যয় হয়ে থাকলে এটা যে করেছেন উনি তার ব্যক্তিগত উদ্যোগে করেছেন, কেন করেছেন সেটা আমরা ফাইন্ড আউট করব। আমি অলরেডি সিসিটিভি ফুটেজ বের করতে বলেছি। গণমাধ্যমের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পর, গণমাধ্যমের সাথে কথা বলার পর বিসিবির সিকিউরিটি প্রধান এসেছেন সরেজমিনে 2 নম্বর গেটে। এখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথাও বলেছেন। ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা ঘটবে না এমন প্রতিশ্রুতি দিয়ে দর্শকদের সাকিব আল হাসানের কার্ড নিয়ে মাঠে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বা কথা দিয়েছেন সাকিব ভক্তরা ভবিষ্যতে আর এমন বিড়ম্বনায় পড়বেন না, দিয়েছেন ছোট্ট একটা গাইডলাইনও। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। বাংলাদেশের ক্রিকেটকে ব্র্যান্ড হিসেবে যে সমস্ত ক্রিকেটাররা এস্টাবলিশ করেছেন তাদের মধ্যে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ অন্যতম। তামিম ইকবালের প্রসঙ্গে যদি আলাদা করে বলা হয় তাহলে ব্যাট হাতে বোলারদের শাসন করেছেন বছরের পর বছর। এবার সফলতা তিনি দেখাতে চান মাঠের বাইরে। তামিম ইকবাল কারিশমা দেখাতে চান এবার বিসিবির সভাপতি হিসেবে। অহংকার আর রাগকে বিসর্জন দিয়ে ক্রিকেটের নোংরা রাজনীতি সাফ করার ঘোষণা দিয়েছেন এই বোর্ডের সর্বকনিষ্ঠ বস। মাঠের তামিমকে চেনে পুরো বিশ্ব। ব্যাটপ্যাট জমা পড়ে আছে প্যাভিলিয়নে। নতুন রূপে আবারও বাংলাদেশের ক্রিকেটে ফিরেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের ড্যাশিং ওপেনার থেকে এখন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান, কাঁধে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব। আপাতত দায়িত্ব নির্বাচনকালীন, অ্যাডহক কমিটির সভাপতি। তবে দায়িত্ব থেকেই ঘোষণা দিয়েছিলেন নির্বাচন করার। আগামী 6 জুলাইয়ের আগেই দিতে হবে নির্বাচন, তবে তা এগিয়ে আনা হবে মধ্য জুনেই। ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে নির্বাচন, দায়িত্ব আর লক্ষ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন সাবেক এই অধিনায়ক। আমার প্রথম সংবাদ সম্মেলনে খুব স্পষ্ট করে বলেছিলাম যে পরবর্তী নির্বাচনে আমি সভাপতি পদের জন্য লড়াই করব। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা আমার দায়িত্ব। বাংলাদেশ ক্রিকেটের স্টেক হোল্ডাররা একটি সুষ্ঠু নির্বাচন পাওয়ার দাবিদার। নির্বাচনের পর সুযোগ পেলে আমার বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে পরিকল্পনা রয়েছে তা নিয়ে কাজ শুরু করব। বিসিবির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি তামিম ইকবাল। উপমহাদেশীয় সংস্কৃতিতে তরুণ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা অনেক কষ্টসাধ্য, তবে সেই চ্যালেঞ্জ তামিমের অজানা নয়। আবারও বলছি, এখানে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে হুকুম দিতে বা কঠোর সিদ্ধান্ত নিতে আসিনি। এটি আমার পছন্দ বা অপছন্দের বিষয় নয়। সভাপতির চেয়ারে বসে আমার অহংকার এবং রাগ বিসর্জন দিতে হবে, এটাই আমার মানসিকতা এবং এভাবেই আমি বাংলাদেশ ক্রিকেটকে ভবিষ্যতে নিয়ে যেতে চাই।
শুধু নির্বাচন নয়, তামিমের স্বপ্ন বাংলাদেশকে বদলে দেয়া। সেই স্বপ্ন নিয়েই কাজ করে যাচ্ছেন তিনি। অধিনায়ক হিসেবে ভাবতেন 11 জন নিয়ে, কিন্তু এখন তার কাঁধে কোচ, বোর্ড কর্মচারী থেকে শুরু করে হাজারো মানুষের রুটি রুজির ভার, যেখানে আবেগের চেয়েও বড় কৌশলী হওয়া। ভাবতে হচ্ছে নারী ক্রিকেট নিয়েও। কদিন আগেই যৌন হয়রানি নিয়ে জাহানারা আলমের অভিযোগ নিয়ে ঝড় বয়ে যায় দেশের ক্রিকেটে। এমন পরিস্থিতির উত্তরণ চান তামিম। প্রথমত, আমি আমাদের নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। গত কয়েক বছর যা ঘটেছে এবং তারা যা সহ্য করেছে তার পরিপ্রেক্ষিতে তাদের সামগ্রিক সুরক্ষা ও নিরাপত্তাই আমার 1 নম্বর অগ্রাধিকার। ক্রিকেটকে শুধু মিরপুর কিংবা চট্টগ্রামে আটকে রাখতে চান না তামিম, ছড়িয়ে দিতে চান গ্রামগঞ্জেও। এখন প্রশ্ন, ব্যাট হাতে মাঠ কাঁপানো তামিম কি পারবেন প্রশাসনিক টেবিলে ছক্কা হাঁকাতে? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। বাংলাদেশের টেস্ট ম্যাচ ক্রিকেটে আমরা যদি একটা ধারা লক্ষ্য করে দেখি যে টপ অর্ডার ব্যাটিংয়ে সবচাইতে বেশি সফল হয়েছেন সবসময় অ্যাগ্রেসিভ ক্রিকেটাররাই। তামিম ইকবালকে দিয়ে যদি শুরু করি, জুনায়েদ ইমরোজ সিদ্দিকী, ইমরুল কায়েস, তারা কিন্তু অ্যাটাকিং ক্রিকেট খেলে সফল হয়েছেন। ইভেন টপ অর্ডার হাবিবুল বাশার সুমন কিংবা মোহাম্মদ আশরাফুল, তারা কিন্তু শর্টস খেলেই সফল হয়েছেন। মুমিনুল হক সৌরভ যেদিন তিনি 170-এর উপর রান করেছিলেন সেদিন প্রায় 27টা বাউন্ডারি মেরেছিলেন। সুতরাং বাংলাদেশের ক্রিকেটের এই ধারায় কিন্তু লক্ষ্য করা যায় যে ডিফেন্সিভ ব্যাটসম্যানদের চাইতে অ্যাটাকিং ব্যাটসম্যানরা টপ অর্ডারে অনেক বেশি মাত্রায় সফল। ইভেন আপনি যদি 2000 সালের পর থেকে বিশ্ব ক্রিকেটও চিন্তা করে দেখেন যে ট্রিপল সেঞ্চুরি যারা মেরেছেন, সেই ম্যাথিউ হেডেন থেকে শুরু করে ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, বীরেন্দর সেহওয়াগ, প্রত্যেকে কিন্তু অ্যাটাকিং ইন নেচার। এখন সেই ধারায় বাংলাদেশ ক্রিকেট আবারও ফিরতে চায় কিনা সেটা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। আক্রমণাত্মক ওপেনারের আবেদন মেটাতেই তানজিদ হাসান তামিমকে নেওয়া হয়েছে পাকিস্তান সিরিজের দলে। অমিত হাসান পেয়েছেন টানা পারফরমেন্সের পুরস্কার। টিম কম্বিনেশনের কারণে দলে জায়গা পাননি হাসান মুরাদ, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সাদা পোশাকে তানজিদ হাসান তামিমকে দেখে ক্রিকেট পাড়া অভ্যস্ত না। জাতীয় দলের ডেবিউর পর থেকেই সাদা বলের 2 ফরম্যাটে একচেটিয়া দাপট দেখিয়ে আসছেন তামিম। এবার তামিমের পা পড়তে যাচ্ছে ক্রিকেটের এলিট ফরম্যাটে। একজন অ্যাটাকিং ওপেনারের চাহিদা থেকেই প্রথম শ্রেণীতে 41 গড় আর 5 সেঞ্চুরির মালিক তামিমকে পাকিস্তান সিরিজের দলে নিয়েছেন নির্বাচকরা। ভবিষ্যতে যদি প্ল্যান চেঞ্জ করতে চাই তাহলে যেন ওরকম খেলার জন্য আমাদের হাতে থাকে। আমি তো যেমন সাদমানকে বলবো না তামিমের সাথে মতো খেলতে, তো তামিমকে বলবো না সাদমানের মতো খেলতে। সো যে যেরকম খেলে আমরা তাকে সেরকম খেলার সুযোগটা করে দেওয়া উচিত। তামিমের মতোই টেস্ট দলের নতুন মুখ অমিত হাসান। বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সর্বোচ্চ গড়ের মালিক অমিত। সবশেষ ম্যাচেও 162 রান করে হয়েছেন ম্যাচ সেরা। কয়েক বছর ধরে পারফর্ম করার পুরস্কার অবশেষে পেলেন এই উইকেট কিপার ব্যাটার। ব্যাকআপ উইকেট কিপার অপশন হিসেবে এসেছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে হলো এই যে কনসিস্টেন্ট পারফর্মার। এবং আমরা কিন্তু একটা জিনিস শেয়ার করেছিলাম, আমরা যখন কাউকে এনেছি তাই কিন্তু লম্বা রান দিয়ে চিন্তা করেই আনবো, কাউকে শুধুমাত্র অ্যাক্সিস দেখার জন্য আনবো না। সো অমিত মানে হি প্রুভড হিমসেলফ। আমি বলবো যে হি সিলেক্ট হিমসেলফ। আমরা সিলেক্ট করতে ও নিজেকে সিলেক্ট করেছে। টিম কম্বিনেশনের কারণে দলে জায়গা পাননি আগের সিরিজেই দারুণ বল করা হাসান মুরাদ। এমনকি ভবিষ্যতে রিশাদকেও টেস্টে বিবেচনা করার পরিকল্পনা নির্বাচকদের। হাসান মুরাদ বোল্ড ভেরি ওয়েল লাস্ট সিরিজে, বাট লুকিং অ্যাট দ্য পাকিস্তান টিম, যেখানে আমরা দেখেছি ওইখানে লেফট হ্যান্ডি ব্যাটসম্যানদের আধিক্য একটু বেশি টপারের। আই থিঙ্ক ইজ রেডি রিশাদ টেস্ট ম্যাচের জন্য। সো ভবিষ্যতে যদি আমরা এরকম প্ল্যান তো অবশ্যই আছে ওকে নিয়ে, হয়তো আমরা সামনে হয়তো দেখতে পারেন আমাদের, কারণ এই বছর অনেক টেস্ট ম্যাচে ভিন্ন ভিন্ন জায়গায় টেস্ট আছে, তো কন্ডিশন হিসেবে আমরা ওরকম চেঞ্জ করতে পারি। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজের জন্য তাই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ থেকে তাসকিন আহমেদকে বিশ্রাম দেয়া হয়েছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। 5 জুন সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের জন্য 24 মে শুরু হতে পারে ন্যাশনাল টিমের ক্যাম্প। 5 মে বাফুফে বিদেশি হেড কোচ নিযুক্তের পর তিনি দলটাকে গোছাবেন। এদিকে মালদ্বীপে চারজাতি টুর্নামেন্টে বাংলাদেশ অলিম্পিক দলের হেড কোচ করা হয়েছে মারুফুল হককে। বুধবার আরেকটি সভায় এই টুর্নামেন্টের জন্য প্রাথমিক দল করার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের।
জুন ফিফা উইন্ডোতে সান মারিনোতে যাবে সিনিয়র জাতীয় ফুটবল দল, আর অলিম্পিক দল যাবে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্ট খেলতে। জাতীয় দলের ক্যাম্প শুরু হতে পারে মে মাসে লিগ শেষ হবার পরদিন। আশা করি 23 তারিখে যেহেতু লিগ শেষ, আর 24 তারিখ থেকে আমরা চেষ্টা করব মালদ্বীপের এবং ন্যাশনাল টিমের প্র্যাকটিসটা শুরু করানোর জন্য। আর এটাও চেষ্টা করতেছি যে আশা করি যে হয়তো নতুন কোচের অধীনেই হয়তো ন্যাশনাল টিম প্র্যাকটিস শুরু করবে। মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে বাংলাদেশ দলের হেড কোচ করা হয়েছে মারুফুল হককে। বুধবার আরেকটি সভায় গোছানো হবে দল। ফিফা এফসির বিধিনিষেধ না থাকায় মালদ্বীপে টুর্নামেন্ট কমিটির সঙ্গে আলোচনা করে 3-এর অধিক সিনিয়র ফুটবলার খেলানোর চেষ্টা করছে বাফুফে। তখন যেহেতু ন্যাশনাল টিমেরও একটা ক্যাম্প আছে, যেহেতু আমরা ন্যাশনাল স্টেডিয়ামে পাচ্ছি না, তখন ন্যাশনাল টিম হয়তো বা কিংসে যদি করে, কিংস অ্যারেনায় করে, তখন সম্ভাব্য ভেন্যু হইলেও মানে যদি সব কিছু ঠিকঠাক হয়তো 40-এর দিকেই করার একটাই আছে। 40 ইয়েতে একজন ফরেন কোচ এসে না জেনে এখন হঠাৎ করে এই অল্প সময়ের মধ্যে আসে যে উনি কিছু করতে পারবে, সেটার জন্য না। এই জন্য আমি মনে করি ফরেন কোচ হচ্ছে আমার লোকাল যে ভালো কোচ আছে ওনাকে নেওয়াটাই বেটার মনে করছি। আমরা ওদের সাথে এটা নিয়ে কথা বলতেছি, আমাদের মেল চালাচালি হচ্ছে যে আমরা কয়জন প্লেয়ার আমাদেরকে দিবে বা দিবে না। হ্যাঁ, তো এটা পরে ন্যাশনাল টিমের বেটার টিমটা করার পর ওখান থেকে যারা প্লেয়ার বাকি থাকবে বা বয়সে যারা আছে ওটা দেখে আর কি এটা কোচ আসার পরে পরশুদিন বসে তারপর উনি একটা ডিসিশন নিবে যে কোনটা করলে ভালো হয়। হামজা সুমিত ঢাকার ক্যাম্পে যোগদান না করে সরাসরি সান মারিনোতে যোগ দিতে পারেন। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। লন্ডন ম্যারাথনে অনন্য এক কীর্তি করেছেন সেবাস্টিয়ান সাওয়ে। ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে কম্পিটিটিভ ম্যারাথনে 2 ঘন্টার নিচে দৌড় শেষ করেছেন তিনি। কেনিয়ার 30 বছর বয়সী দৌড়বিদ 1 ঘন্টা 59 মিনিট 30 সেকেন্ডে সময় নেন ফিনিশিং লাইন স্পর্শ করতে। 1 ঘন্টা 29 সেকেন্ড সময় নিয়ে মাঝপথ অতিক্রম করেন সাওয়ে। পরের অংশে গতি আরও বাড়িয়ে কিপচোগের চেয়েও কম সময় লক্ষ্যে পৌঁছান তিনি। তার সঙ্গে দারুণ লড়াই করা অভিষিক্ত ইয়মিক কেজালচা 2 ঘন্টার কম সময় ম্যারাথন শেষ করেন। রানার আপ হওয়া এই দৌড়বিদ সময় নেন 1 ঘন্টা 59 মিনিট 41 সেকেন্ড। এর আগে এই রেকর্ড ছিল প্রয়াত কেলভিন কিপটামের দখলে। 2023 সালে 2 ঘন্টা 35 সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছিলেন তিনি। মাঠের লড়াই শুরু হতে এখনো বাকি আরও বেশ কয়েকটা দিন, কিন্তু মাঠের বাইরে প্রিপারেশনে এখনই চমক দিচ্ছে ফিফা। 2026 বিশ্বকাপে শুধু দলের সংখ্যায় বাড়ছে না, বাড়ছে অর্থের ঝনঝনানিও। ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর দাবির মুখে প্রাইজ মানি এবং অংশগ্রহণ ফি বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ভ্যাঙ্কুভারে চলতি সপ্তাহের বৈঠকে আসতে পারে এই চূড়ান্ত ঘোষণা। 2026 সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ইতিহাসের বৃহত্তম বিশ্বকাপ, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে 48টি দল। কিন্তু দল বাড়ার সাথে সাথে বাড়ছে খরচও। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, আবাসন ও ট্যাক্সের চড়া মূল্যের কারণে শঙ্কায় ছিল অংশগ্রহণকারী দেশগুলো। জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর দাবি ছিল টুর্নামেন্টে সফল হলেও উচ্চ ব্যয়ের কারণে আর্থিকভাবে লোকসানের মুখে পড়তে পারে তারা। এবার সেই উদ্বেগ আমলে নিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে প্রাইজ মানি ও ফরওয়ার্ড প্রোগ্রামের বাজেট আরও বাড়ানো হচ্ছে। গত ডিসেম্বরেই রেকর্ড $72 কোটি 70 লাখ প্রাইজ মানির ঘোষণা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে অংশ নেওয়া 48 দলের প্রত্যেকেই পেত $1 কোটি 50 লাখ, আর চ্যাম্পিয়ন দল পাবে $5 কোটি। ফিফার একজন মুখপাত্র জানিয়েছে কানাডার ভ্যাঙ্কুভারে কাউন্সিলরের বৈঠকে এই বর্ধিত তহবিলের বিস্তারিত অনুমোদন হওয়ার কথা রয়েছে। ফিফা দাবি করছে তাদের বর্তমান আর্থিক অবস্থান ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পর্যায়ে রয়েছে, আর সেই লাভের বড় একটি অংশ বিশ্ব ফুটবলের উন্নয়নে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চান তারা। মাঠের ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পাশাপাশি দলগুলোর জন্য এই বর্ধিত প্রাইজ মানি হতে পারে বড় এক অনুপ্রেরণা। এখন দেখার বিষয় ভ্যাঙ্কুভারের বৈঠক শেষে ভাগ্যের শিকে কার কতটা ছিঁড়ছে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।